নীলছায়া নামে একটি সুন্দর বনের রাজা ছিলেন সিংহরাজ রঘুনাথ। তার রাজ্য বহু বছর ধরে শান্তিতে ছিল। রঘুনাথ সিংহের ন্যায়পরায়ণ শাসন সকলের মনে আস্থা জাগিয়েছে। কিন্তু রাজ্য বড় হচ্ছে, কাজ বাড়ছে। একজন বিশ্বস্ত মন্ত্রীর প্রয়োজন এখন জরুরি। সেই জন্য রঘুনাথ সভা ডেকেছে। প্রিয় প্রজারা, শোনো, আমি একাই রাজ্যের ভার বহন করেছি বহু বছর, কিন্তু এখন সময় এসেছে একজন মন্ত্রী নিয়োগের, যিনি আমার পাশে থেকে রাজ্যের কল্যাণে কাজ করবেন। আমি চাই তিনি হবেন সৎ, বুদ্ধিমান আর রাজ্যের প্রতি নিবেদিত। মহারাজ, আপনার কথা সত্য। রাজা হলেন রাজ্যের মাথা আর মন্ত্রী হলেন হাত ও মস্তিষ্ক। ভুল মন্ত্রী হলে রাজ্য ধ্বংসের পথে যাবে। আমি পরামর্শ দেব, যোগ্যতা ও সততার ভিত্তিতে বাছাই করুন। ঠিক বলেছেন মহামান্য বালাদেব। মন্ত্রী হতে হবে এমন কেউ যিনি প্রজাদের কথা শুনবেন, তাদের দুঃখ বুঝবেন আর রাজার সঙ্গে মিলে কাজ করবেন। আমি সেনাপতি হিসাবে বলবো, মন্ত্রীর শুধু বুদ্ধি নয়, সাহসও লাগবে। শত্রু যদি বনের দিকে এগিয়ে আসে, তবে তাকে ঠেকাতে হবে। এই সুযোগ, মন্ত্রীপদটা আমার হাতে আসতেই হবে। চিন্তা নেই চন্দ্র, আমার ফোন দিয়ে আর তোমার চালাকি মিলে আমরা রাজ্যের ক্ষমতা নিয়ন্ত্রণ করব। আগামী 7 দিনের মধ্যে আমি মন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেব। সবাই প্রস্তুত থাকো। যারা মনে করেন তারা যোগ্য, তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। বনের পথে ধুলো উড়ছে, যেন একটা ছোট ঝড়ের মতো। আর গাধা গব্বর টুংটাং আওয়াজ করতে করতে রাজসভার দিকে ছুটে আসছে। তার গতিবিধিতে একটা অদ্ভুত উৎসাহ যেন সবকিছুকে আন্দোলিত করে তুলছে। তার চোখে ছিল এক অন্যরকম উত্তেজনা, আর মুখে সেই অদ্ভুত উৎসাহ। হঠাৎ সে রাজসভার সকলের মাঝে এসে দাঁড়ায়, যেন তার উত্তেজনা তাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। মহারাজ, আমি এসে গেছি। আমি গাধা গব্বর আপনার মন্ত্রী হতে চাই। হা হা হা, গব্বর, তুই মন্ত্রী? তুই তো সারাদিন খড় খাস আর গান গাস। মন্ত্রী হওয়া তোমার কম্য নয়। কেন নয়? আমার গলার আওয়াজ শুনেছ? এই বনে কে আমার মতো চিৎকার করতে পারে? আর আমি সৎ, আমি কাউকে ঠকাই না। মন্ত্রী হতে এটাই তো যথেষ্ট। গব্বর, মন্ত্রী হওয়া মানে শুধু গলার জোর নয়, বুদ্ধি, প্রজ্ঞা আর দায়িত্বের বোঝা বইতে হয়। তুমি কি সেটা পারবে? প্রজ্ঞা টজ্ঞা আমি জানি না, কিন্তু আমি জানি রাজ্যের সবাই যদি হাসে, গান গায়, তবে দুঃখ কোথায় থাকবে? আমি চাই সবাই মিলে আনন্দ করে থাকুক। এই গাধাটা আমাদের জন্য সোনার খনি। ওকে সামনে রাখলে আমরা পিছনে খেলা চালাতে পারবো। বুঝেছ ধূর্তকীর্তি? ঠিক বলেছ, ওর সরলতা আমাদের অস্ত্র হবে। রাজসভায় 7 দিন পর যেন সময়ের চাকা ঘুরে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। সবাই উৎসুকভাবে অপেক্ষা করছে। বাতাসে একটা গাম্ভীর্যের ছোঁয়া যেন সকলকে আচ্ছন্ন করে রেখেছে। রঘুনাথ গুহার সামনে দাঁড়িয়ে আছে। তার চারপাশে চন্দ্র ও ধূর্তকীর্তি নিজেদের প্রার্থিতা জানিয়েছে। কিন্তু গব্বরের নামও তালিকায় উঠে এসেছে, যা সকলকে চমকে দিয়েছে। আমি সকলের কথা শুনেছি। চন্দ্র, তুমি চালাক। ধূর্তকীর্তি, তুমি ফন্দিবাজ। কিন্তু আমি বিশ্বাস করি রাজ্যের জন্য চাই সরল হৃদয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি গাধা গব্বর হবে আমার মন্ত্রী। মহারাজ, এ কি সিদ্ধান্ত? গব্বরের তো রাজনীতির কোনো জ্ঞান নেই। মহারাজ, ভেবে দেখুন, গব্বর ভালো, কিন্তু মন্ত্রী পদের জন্য সে প্রস্তুত নয়। আমার সিদ্ধান্ত অটল। গব্বরের সরলতা রাজ্যের জন্য নতুন আলো আনবে। সে আমার বিশ্বাসের প্রতীক। হে হো, আমি মন্ত্রী, আমি মন্ত্রী। এবার দেখো, আমি বনকে হাসির রাজ্য বানাবো। সিংহরাজ রঘুনাথের গুহার সামনে রঘুনাথ ও তার নতুন মন্ত্রী গব্বর দাঁড়িয়ে আছে। তার মুখে বোকাশোকা হাসি, যেন তার সরলতাকে প্রকাশ করছে, এবং চারদিকে অন্যান্য প্রাণীরা তার সিদ্ধান্তের অপেক্ষায়। মন্ত্রীমশাই, এখন কি করবেন? রাজ্যের প্রথম কাজ কি? প্রথম আইন হবে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় সবাইকে গান গাইতে হবে।
গান গাইলে বন হাসবে, বন হাসলে আমরা হাসব, আর হাসলে কোনো দুঃখ থাকবে না। গব্বর, গান গাওয়া ভালো, কিন্তু রাজ্য চালাতে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। জলের সংকট, শত্রুর আক্রমণ, প্রজাদের সমস্যা, এগুলো নিয়ে ভাবো। ওসব আমি বুঝি না, কিন্তু আমি জানি গান গাইলে সব সমস্যা দূর হয়ে যাবে। আরেকটা আইন, সবাইকে আমার সঙ্গে নাচতেও হবে। এই গাধাটা আমাদের কাজ আরও সহজ করে দিচ্ছে। ওর এই আজব আইনের জন্য প্রজারা ক্ষেপে যাবে আর আমরা সুযোগ পাব। ঠিক, আমরা ওকে আরও উৎসাহ দেব। ও যত বোকামি করবে, রঘুনাথের ওপর তত অসন্তোষ বাড়বে। গভীর রাত যখন বনের সব কিছু নীরবতায় ডুবে আছে, বনের এক নির্জন জায়গায় চন্দ্র ও ধূর্তকীর্তি শিয়ার চুপি চুপি দাঁড়িয়ে আছে। চাঁদের আলো পড়ে গাছের অদ্ভুত ছায়া তৈরি করছে, যেন ছায়াগুলো তাদের ষড়যন্ত্রের সাক্ষী হয়ে উঠেছে। গব্বরকে সামনে রেখে আমরা আসল ক্ষমতা নিয়ন্ত্রণ করব। ওর বোকামির জন্য প্রজারা রঘুনাথের ওপর ক্ষেপবে, আর আমরা তখন সিংহাসনের দিকে এগোব। আর ওই গাধাটা ভাববে সে রাজ্যের নায়ক। আমরা ওকে একটু প্রশংসা করব, আর ও আমাদের কথায় নাচবে। প্রথমে গব্বরের আইনগুলোকে আরও উদ্ভট করতে হবে, যেমন প্রতিদিন ফুলের মালা পরা বাধ্যতামূলক করা, বা সবাইকে গাছের ওপর ঘুমোতে বলা। প্রজারা যখন বিদ্রোহ করবে, আমরা বলবো রঘুনাথই এই মন্ত্রী বেছে নিয়েছেন। আর আমরা গোপনে প্রজাদের মধ্যে গুজব ছড়াবো, রঘুনাথ আর রাজা হওয়ার যোগ্য নন। তাদের সমস্ত ষড়যন্ত্র কথা শুনে গাছের ডালে বসে থাকা মণি তখনই রঘুনাথের কাছে গেল। রাত গভীর হয়ে এসেছে। তারাভরা আকাশের নিচে রঘুনাথ একা বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার মুখে গভীর চিন্তার ছাপ, যেন তার মনে চলমান ঝড়ের প্রতিফলন। মহারাজ, বিপদ। চন্দ্র আর শেয়াল ধূর্তকীর্তি রাজদ্রোহের ষড়যন্ত্র করছে। তারা গব্বরকে হাতিয়ার বানিয়ে আপনার সিংহাসন কেড়ে নিতে চায়। মণি, তোমার খবর আমার কাছে নতুন নয়। আমি গব্বরকে মন্ত্রী বানিয়েছি ইচ্ছে করেই। আমি জানি তার সরলতা ঝুঁকি নিয়ে আসবে, কিন্তু এটাই সত্যের পরীক্ষা। আমি চুপচাপ নজর রাখব। তুমি গিয়ে গজেন্দ্রকে সতর্ক করো। আপনার আদেশ মহারাজ, আমি সবাইকে জানাবো। রাজসভায় আরেকটি দিন। গব্বর এখন একটু বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তার সামনে চন্দ্র ও ধূর্তকীর্তি দাঁড়িয়ে তাকে উৎসাহ দিচ্ছে, যেন তারা তার সাফল্যের ছায়ায় লুকিয়ে আছে। নতুন আইন ঘোষণা করছি, প্রতিদিন সবাইকে বাঁশি বাজাতে হবে। যে বাঁশি না বাজাবে তাকে জরিমানা দিতে হবে, 10টা কলার বান্ডেল। মন্ত্রীমশাই, এই কেমন আইন? বাঁশি বাজানোর শখ সবার নেই, আর জরিমানা দিয়ে প্রজারা কষ্ট পাবে। আমি বলছি, বাঁশি বাজালে হৃদয় হালকা হয়, আর হৃদয় হালকা হলে রাজ্য সুখী হবে। এটাই আমার পরিকল্পনা। মন্ত্রীমশাই, এটা অসাধারণ আইন। আমরা পুরোপুরি সমর্থন করি। হ্যাঁ, এমন আইন আর কোনো রাজ্যে নেই। আপনি ইতিহাস গড়ছেন। বনের প্রান্তরে একটি বড় গাছের নিচে, যেখানে ছায়া পড়ে, একটা শান্ত পরিবেশ তৈরি করেছে। কিন্তু আজ সেখানে হরিণ কিরণ, একটি খরগোশ আর অন্যান্য প্রাণী জড়ো হয়েছে। তাদের মুখে ক্ষোভের ছাপ যেন আসন্ন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। এ কেমন আইন? প্রতিদিন বাঁশি বাজাও, না হলে জরিমানা। আমরা কি শুধু গান গেয়ে বাজব? পানির সমস্যা, ফসলের সমস্যা, এগুলো নিয়ে কেউ ভাবছে না। আর গব্বরের ওই নাচের কথা? আমি সারাদিন ঘাস খুঁজি, কখন নাচব। আমরা মহারাজের কাছে অভিযোগ জানাব। এমন মন্ত্রী চলবে না। কিন্তু মহারাজই তো গব্বরকে বেছে নিয়েছেন। তিনি কি আমাদের কথা শুনবেন? ভয় পেও না কিরণ, আমি মহারাজকে সব জানাবো। তিনি ন্যায়পরায়ণ। কিন্তু সাবধান, চন্দ্র আর ধূর্তকীর্তি এই বিশৃঙ্খলার পিছনে আছে। বনের একটি গোপন জায়গা, যেখানে আলো কম আর ছায়া ঘন, চন্দ্র ও ধূর্তকীর্তি গব্বরকে ঘিরে বসে আছে। তাদের চোখে অন্যরকম রহস্যের ছায়া। মন্ত্রীমশাই, আপনার আইনগুলো অসাধারণ, কিন্তু ভাবুন, আপনি যদি রাজা হতেন, তাহলে আরও বড় বড় আইন করতে পারতেন। আমি রাজা, কিন্তু মহারাজ তো আছেন। মহারাজ বুড়ো হয়ে গেছেন, তিনি আর রাজ্য চালাতে পারছেন না। আপনার মতো শক্তিশালী, সরল নেতা এখন দরকার। আমরা আপনাকে সমর্থন দেব। সত্যি? আমি রাজা হলে সবাইকে প্রতিদিন 3 বার গান গাইতে বলবো, আর
আর সবাইকে খড় খেতে দেব। বনের মাঝে একটি নদীর ধারে, যেখানে জলের কলধ্বনি শোনা যায় আর গাছপালা ঘন হয়ে চারপাশ ঘিরে রেখেছে, গজেন্দ্র ও মণি চুপি চুপি কথা বলছে। তাদের কথায় একটা জরুরি সতর্কতার ছোঁয়া যেন বনকে আরও গাম্ভীর্যময় করে তুলেছে। গজেন্দ্র, তুমি জানো চন্দ্র আর ধূর্তকীর্তি গব্বরকে ফাঁদে ফেলছে? তারা ওকে রাজার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এই বিশ্বাসঘাতকতা আমি সহ্য করব না। আমি মহারাজকে সব জানাব। গব্বর বোকা হতে পারে, কিন্তু রাজার প্রতি তার বিশ্বাস আছে। আমায় তাকে বাঁচাতে হবে। আমি সব জায়গায় চোখ রাখছি, তুমি কিরণ আর বালাদেবকে জানাও। রাজসভায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যেন বাতাসে আগুনের লিলিহান শিখা। রঘুনাথের চোখে রাগের ছায়া, তার চোখে আগুন যেন তার ক্রোধকে প্রকাশ করছে। সামনে চন্দ্র ও ধূর্তকীর্তি বন্দী অবস্থায় দাঁড়িয়ে, গজেন্দ্র, কিরণ, মণি আর বালাদেব উপস্থিত, যেন সকলের ন্যায়ের জয়ের সাক্ষী হতে চলেছে। চন্দ্র, ধূর্তকীর্তি, তোমরা আমার বিশ্বাসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। গব্বরকে ব্যবহার করে রাজ্যের শান্তি নষ্ট করতে চেয়েছ। তোমাদের শাস্তি নীল ছায়াবন থেকে চিরতরে নির্বাসন। মহারাজ, আমরা শুধু রাজ্যের ভালো চেয়েছি। আমাদের কথা শুনুন মহারাজ। চুপ! তোমাদের ধূর্ততার জন্য এই রাজ্যে আর জায়গা নেই। গজেন্দ্র, এদের বনের বাইরে নিয়ে যাও। বনের এক প্রান্তে, যেখানে সূর্যের আলো হালকাভাবে পড়ে, গব্বর একা দুঃখী মনে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেখানে রঘুনাথ এলো। রঘুনাথকে দেখে গব্বর বলল, মহারাজ, আমি কিছুই বুঝিনি। আমি ভেবেছিলাম সবাই আমাকে ভালোবাসে। আমি সরল কিন্তু মূর্খ। আমি রাজ্যের ক্ষতি করেছি। গব্বর, সরলতা কোনো অপরাধ নয়। তুমি ভুল করেছ, কিন্তু তুমি সত্যের পথে ছিলে। মন্ত্রী হওয়া তোমার জন্য নয়, কিন্তু তুমি রাজ্যের আনন্দের দূত হতে পারো। গান গাও, হাসাও, এটাই তোমার শক্তি। মহারাজ, আমি প্রতিজ্ঞা করছি, আমি আর কখনো ভুল করব না। আমি বনকে হাসির রাজ্য বানাব। নীলছায়া বনে আবার শান্তি ফিরল। রঘুনাথ সিংহ ন্যায় ও প্রজ্ঞার সঙ্গে রাজত্ব করলেন। গব্বর হয়ে উঠল আনন্দের প্রতীক, আর চন্দ্র ও ধূর্তকীর্তির মতো ষড়যন্ত্রকারীরা বন ছাড়া হল। এই গল্প আমাদের শেখায়, সরলতা গুণ, কিন্তু সতর্কতা ছাড়া তা বিপদ ডেকে আনতে পারে। ন্যায় ও সত্যই শেষ পর্যন্ত জয়ী হয়।